নমস্কার, খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর, অভিনেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। এদিকে মিড ডে মিলে ইলিশ মাছ একঘেয়েমি কাটিয়ে চেটে পুটে ভুরিভোজ খুদে পড়ুয়াদের। বারবার ধসে দীর্ঘ সময় বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক, ক্ষতি 4 কোটিরও বেশি। পুজোর মুখে উদ্বিগ্ন পর্যটন মহল। অবহেলায় পড়ে বিভূতিভূষণের হাতে তৈরি লাইব্রেরি এবং চিরতরে বন্ধ আশঙ্কার স্থানীয়দের মধ্যে। অমিত শাহের নামে মানহানিকর মন্তব্য করায় মামলার স্বস্তি, জামিন পেল রাহুল। ভিডিওটি ভালো লেগে থাকলে এইরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ। বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। চিতপুর থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে তার ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেন গুপ্ত। তার নির্দেশ, চিতপুর থানায় যে এফআইআর দায়ের করা হয়েছে তার ভিত্তিতে মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করা যাবে না। বিচারপতি আরও জানিয়েছেন, আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হওয়া এফআইআর এর ভিত্তিতে কোনো ব্যবস্থা নিতে পারবে না কলকাতা পুলিশ। পাশাপাশি এই মামলার কেস ডায়েরিও তলব করে দিয়েছেন হাইকোর্ট। আগামী 3 সেপ্টেম্বর ওই কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে। এই দিন মামলার সব ক্ষেত্রে সব পক্ষকে হলফনাম দিয়ে নিজেদের বক্তব্য শোনাতে হবে আদালতকে, এমনই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার আরও নির্দেশ, এই সময়ের মধ্যে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশ কোনো কড়া ধরনের পদক্ষেপ না নিতে পারলেও তদন্ত চালিয়ে যেতে পারে। মিঠুনের বিরুদ্ধে আসলে কী অভিযোগ দায়ের করা হয়েছিল, আসুন জেনে নিই। জানা গিয়েছে, কার্সিয়াংয়ে মিঠুন চক্রবর্তী একটি হোটেলে ছিলেন। সেই হোটেলে ইন্টেরিয়র ডেকোরেশন করার পর মিঠুন চক্রবর্তী সেখানে টাকা পরিশোধ করেননি বলে অভিযোগ। সেই অভিযোগ সাম্প্রতিক দায়ের করা হয় কলকাতার চিতপুর থানায়। সেখানে জানানো হয় যে 2019 সালে ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় এবং শুরু করা হয় তদন্ত। অভিযোগকারী মহিলা শিয়ালদা আদালতে গোপন জবানবন্দিও দেন। এরই মধ্যে এফআইআর খারিজ করার পর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মিঠুন চক্রবর্তী। রোজই হয় ভাত, ডাল, সবজি, সোয়াবিন, ডিম নয়তোবা খিচুড়ি। মিড ডে মিল বলতে এই মেনুতে অভ্যস্ত ছাত্রছাত্রীরা, তবে তাদের পাতে এবার পড়ল ইলিশ। মধুরপুরে একটি প্রাথমিক স্কুলে ইলিশ উৎসবে আয়োজন করা হলো। চড়া দামের জন্য পড়ুয়াদের অনেকের বাড়িতে আজকাল আর ইলিশ আসেই না বললে চলে। তবে মিড ডে মিলের রূপসী শস্য তাদের জীব মন দুইকেই ভরিয়ে দিয়েছে। সন্তানদের এই ধরনের তৃপ্তিকর ভোজ দেখে অভিভাবকেরা অনেকটাই খুশি। আর এই উদ্যোগের মধ্যে দিয়ে সমাজকে চেতনা করার একটি বার্তাও দিলেন প্রধান শিক্ষক। মথুরাপুরে 2 নম্বর ব্লকের উলবেড়ি একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মেনুতে ছিল খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর মিষ্টি শুদ্ধ ছিল। চেটে পুটে ভুরিভোজ সারল খুদে পড়ুয়ারা। স্কুলের এক ছাত্রী অনুশ্রী বৈদ্য বলেছেন, সারাদিন ডাল আর সবজি খেতে খেতে আর ভালো লাগে না। আজ স্কুলে আমরা ইলিশ মাছ খেতে পেলাম, আমরা সকলেই খুব খুশি। স্কুলে গিয়ে সন্তানদের মুখের হাসি মন ভরিয়ে দিয়েছে অভিভাবকদেরও। মিড ডে মিলে ইলিশ দেওয়া তারা খুবই আনন্দিত। পুজোর মরশুমে যারা ইতিমধ্যে পাহাড়ে বেড়াতে যাওয়ার জন্য সিট বুকিং সেরে ফেলেছিলেন তাদের জন্য আশঙ্কিত সংকেত। এবার সফরে বেড়াতে পেরে আপনাদের হতে পারে অতিরিক্ত সময় এবং টাকা দুটোই খরচ। এর কারণ, টানা বৃষ্টিতে ধসের কারণে দীর্ঘ সময় বন্ধ রাখতে হয়েছে বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। এর ফলে গত 2 মাসে প্রায় 4 কোটি টাকার ক্ষতি হয়েছে পর্যটনে। পুজোর মরশুমে পরিস্থিতি স্বাভাবিক না হলে এর প্রভাব পড়তে পারে পর্যটকের উপর। তাই নিরুপায় হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন পর্যটক ব্যবসায়িকরা। প্রকৃতির রেশ ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক। প্রকৃতির রেশে দেওয়ালে পিঠ ঠেকেছে পাহাড়ের পর্যটন মহলের। উত্তর কাশ্মীরের ধারালি এবং পাউড়ে গাড়োয়ালের হরপ্পা বানে জল কাদাগ্রস্ত হয়ে রয়েছে এখন জনপদ এলাকা। সাম্প্রতিক মেঘভাঙা বৃষ্টির ফলে উত্তর সিকিমে আছড়ে পড়েছে হরপ্পা বান। এর পাশাপাশি গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে পরের পর ধস নেমেছে পাহাড়ের উপর। এই দুইয়ের প্রভাবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। বেড়েছে ধসের ঘটনা। এই 10 নম্বর জাতীয় সড়ক বাংলার সঙ্গে সিকিমের যোগাযোগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক ছিল। এটি বাংলা সিউড়ি থেকে সিকিমের গ্যাংটকে যুক্ত করে।
প্রতিবারই সড়কটিতে ধসে ক্ষতিগ্রস্ত হয়, তবে সাম্প্রতিক ধসের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এই ক্ষতির পরিমাণটি এখন অন্যবারের তুলনায় দ্বিগুণ হয়েছে বলে সূত্রে খবর। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসিরহাটে যোগাযোগ তার বিবাহ সূত্রে। 1917 সালে বসিরহাটের পানিতর গ্রামে প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি, কিন্তু বিয়ের 1 বছরের মধ্যে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী বন্দ্যোপাধ্যায়। কিন্তু বসিরহাটের মায়া ত্যাগ করতে পারেননি সাহিত্যিক। স্ত্রী গৌরী বন্দ্যোপাধ্যায়ের টানে ইচ্ছামতির পাড়ে বই পড়ার আসর জমিয়ে তুলেছিলেন তিনি। সেখানেই আনাগোনা ছিল দুই বাংলার বইপ্রেমীদের। স্বাধীনতার পরবর্তী সময়ে 1978 সালে সেই জায়গায় ঐতিহ্যবাসিক ধারাকে বাহিত করার জন্য তিনার স্মৃতিকে কেন্দ্র করে বিভূতিভূষণ গ্রামীণ পাঠাগার তৈরি করেছিল রাজ্য সরকার। বর্তমানে সেই লাইব্রেরি আজ দৈনন্দিন দশা। বাইরের দেওয়ালে লেপা রয়েছে ঘুঁটে, আর ভিতরে অন্ধকার লাইব্রেরিতে ধুলোর আস্তরণ এবং মরিচেও ধরেছে জানলাতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই লাইব্রেরি সংস্কার ও তা চালু করার দায়িত্ব নিয়েছেন ইচ্ছামতির পাড়ের বাসিন্দারা। উল্লেখ্য, প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তার স্মৃতিতে বই পড়ার আসর তৈরি করেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরাধীন ভারতের অবিভক্ত বাংলার সাহিত্যিকরা বা সাহিত্যিক প্রেমীরা সেখানে আসতেন বই পড়ার জন্য। বই পড়া এবং নিজেদের মতো আদান প্রদান চলতেই থাকতো। তবে দেশভাগ হয়ে যাওয়ার পরে ওই পাড়ের বাংলার মানুষজন সেখানে আসা বন্ধ করে দেন। তবে এই বঙ্গের মানুষজন নিয়মিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়ার আসর জমাতেন। পরবর্তী সময়ে 1978 সালে তৎকালীন রাজ্য সরকারের উদ্যোগে সেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে পাঠাগার তৈরি করা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই লাইব্রেরি অন্ধকার হয়ে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে আগাছায় ঢেকে পড়ে চারাদিক, গজিয়েছে কচুর বন। লাইব্রেরিতে পলিস্টারও খুঁজে পড়ে যায় ইতিমধ্যেই, ক্ষয়ে এসেছে ইটও। বর্ষায় ছাদ চুয়ে জল পড়ে লাইব্রেরির ভিতরে। এতে ভিতরে থাকা অসংখ্য বই নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। লাইব্রেরি বাসিন্দারা জানিয়েছেন তারা এই লাইব্রেরিটাকে পুনরায় আবার নতুন করে চালু করতে চান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের মামলায় বুধবার জামিন পেয়েছেন রাহুল গান্ধী। অভিযোগ, 2018 সালে একটি সমাবেশকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তার বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়। সেই মামলায় এই দিন চাইবাস এমপি এমএলএর আদালতে কংগ্রেস নেতাকে জামিন দেওয়া হয়। এই দিন সকাল 11টা নাগাদ রাহুল গান্ধী আদালতে হাজির হয়েছিলেন। তার আইনজীবী প্রণব দাড়িপা তিনি জানিয়েছেন, ঝাড়খণ্ডের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাহুল গান্ধী আদালতে হাজির হন। এই দিন জামিন চেয়েছিলেন তিনি। শর্ত সাপেক্ষ তার জামিন মঞ্জুর করা হয়। আমরা এখন প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাব। আইনজীবী আরও জানিয়েছেন, মামলাটি মানহানিকরের সঙ্গে সম্পর্কিত। 2018 সালে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। রাহুলের আইনজীবীর কথায় মামলাটি প্রথমে রাঁচিতে নথিভুক্ত করা হয়। 2021 সালে চাইবাসে তা স্থানান্তর করা হয়েছে। আমরা হাইকোর্টে রাহুল গান্ধীর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির জন্য একটি আবেদন দায়ের করেছিলাম। তারপর হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আমরা এখানে এসেছি। হাইকোর্টের আইনজীবী ধীরজ কুমার তিনি বলেছেন, কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়েছে। চাইবাসার সংসদ বিধায়ক আদালতে বিচারক সুপ্রিয় রানী টিগ্গার বিশেষ আদালতে তাকে মামলার সহযোগিতা করতে বলেছিলেন। 2 জুন রাহুল গান্ধী ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেছিলেন। বিশেষ আদালতে তাকে 26 জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশিকায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান রাহুল গান্ধী। কংগ্রেস সংসদকে আইনজীবী 10 জুন হাইকোর্টকে জানিয়েছিলেন তার মক্কেল নির্দেশ দিয়ে তিনি হাজিরা দিতে পারবেন না। পরবর্তীতে হাজিরার জন্য 6 আগস্ট সময় দেওয়া অনুরোধ করেছিলেন তিনি। হাইকোর্টে রাহুলের সেই অনুরোধ মঞ্জুর করা হয়েছিল। উল্লেখ্য, গত 2018 সালে চাইবাসে এক সমাবেশে অমিত শাহের নামে মানহানিকর মন্তব্য রাখার অভিযোগ উঠেছিল রাহুল গান্ধীর বিরুদ্ধে। তারপর প্রতাপ কুমার নামের একটি ব্যক্তি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানিকর মামলা দায়ের করেছিলেন। চাইবাসের ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করার আবেদনে প্রতাপ কুমার অভিযোগ করেছিলেন রাহুল গান্ধীর বক্তব্য মানহানিকর। একই সঙ্গে তার এই মন্তব্য অমিত শাহের মর্যাদা নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঙ্গলবার ঝাড়খণ্ডে প্রবীণ আদিবাসী নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি একটি গ্রামে গিয়েছিলেন। তারপর সেখানে হেলিকপ্টারে করে রাঁচি থেকে চাইবাসে যান। টাটা কলেজ গ্রাউন্ডে তিনি হেলিকপ্টারটি ল্যান্ড করেন বলেও জানা গেছে। এই ধরনের মন্তব্য আমরা তিনার সাংবাদিকের কাছ থেকে পেয়ে থাকি।